হ্যালো বন্ধুরা, ওয়েলকামস টু চাকরির সমাধান। আজকে আমরা কভার করব ডাব্লিউবিসিএস এর পার্ট 2 কোশ্চেন অ্যান্সার্সের। যেখানে ফার্স্ট পার্টে আমরা 50টা কোশ্চেন্স কভার করেছিলাম। সেই সিরিজেরই এটা সেকেন্ড পার্ট। তো আজকে আমরা কভার করব 51 থেকে 100 পর্যন্ত কোশ্চেন্স। তো এই কোশ্চেন্সগুলো সবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এগুলো আগামী পরীক্ষায় আসতে পারে। তো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 51 হচ্ছে, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে প্রথম ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গিয়েছিল? তো ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছিল সুরাকোটারাতে। এটা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এবং এটি 1976 সালে জেপি যোশী এই স্থানটি খনন করেন এবং আবিষ্কার করেন। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 52 হচ্ছে, এলাহাবাদ প্রশস্তি কার রচনা এবং এটি সম্বন্ধে কার কথা জানা যায়? এলাহাবাদ প্রশস্তি রচনা হচ্ছে হরিসেনের এবং এটা সম্বন্ধে সম্রাট সমুদ্রগুপ্তের কথা জানা যায়। সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন। ঠিক আছে। এটা কোন ভাষায় রচিত? এটা সংস্কৃত ভাষায় রচিত। নেক্সট হচ্ছে, গৌরবাহ কাব্যের রচয়িতা কে ছিলেন? গৌরবাহ কাব্যের রচয়িতা ছিলেন বাক্পতিরাজ। বাক্পতিরাজ কি কি আছে এই গল্পে? কনৌজের রাজা যশোবর্মনকে গৌররাজকে পরাজিত করার কাহিনী এই গল্পে বর্ণিত রয়েছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 54 আছে, দিল্লির কোন সুলতান মূল্য নিয়ন্ত্রণ নীতি বা বাজার দর আইন চালু করেন? বাজার দর আইন চালু করেন হচ্ছে আলাউদ্দিন খিলজি। তার বিশাল সেনাবাহিনীর ভরণ পোষণের খরচ কমানোর উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের সুবিধার্থে তিনি এই আইন চালু করেছিলেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, সুলতানি যুগের কোন কবিকে তোতাই-ই-হিন্দ বা ভারতের তোতা পাখি বলা হয়? তো ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। আমির খসরু হচ্ছে দিল্লির 7 জনেরও বেশি সুলতানের শাসনকালে প্রত্যক্ষ করেছিলেন এবং সেতার ও তবলা বাদ্যযন্ত্রের আবিষ্কারের সঙ্গেও তার নাম জড়িত। তাই আমির খসরুকেই তোতাই-ই-হিন্দ বা ভারতের তোতা পাখি বলা বা হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিজয়নগর সাম্রাজ্য কার রাজত্বকালে হিন্দুস্তানের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে? বিজয়নগর সাম্রাজ্য রাজা কৃষ্ণদেব রায়ের শাসনকালে সবচেয়ে শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তিনি তুলুক বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন এবং বাবর তার আত্মজীবনীতে কৃষ্ণদেব রায়কে ভারতের শক্তিশালী রাজা হিসেবে উল্লেখ করেছিল বাবার নামাতে। ওকে। নেক্সট কোশ্চেন হচ্ছে 57 নাম্বার, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল এই আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন? নববঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের অনুপ্রেরণা ছিল হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন এবং তার অনুগামীদের ডিরোজিয়ান বলা হতো। তারা কি করতো? তারা কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করতেন। নেক্সট হচ্ছে, স্বামী বিবেকানন্দ কত সালে শিকাগো মহাসম্মেলনে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন। এর 4 বছর পরে 1897 সালে তিনি শ্রীরামকৃষ্ণের আদর্শে রামকৃষ্ণ মিশন এবং মঠ প্রতিষ্ঠা করেছিলেন। 1893-তে শিকাগো বক্তৃতা এবং 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা। কোশ্চেন নাম্বার 59 হচ্ছে, 1905 সালের 16ই অক্টোবর লর্ড কার্জন দ্বারা বঙ্গভঙ্গ কার্যকর করার দিনটিকে কোন উৎসবের মাধ্যমে প্রতিরোধ করা হয়? তো 1905 সালের 16ই অক্টোবর কি উৎসব হিসেবে পালন হয়েছিল? রাখি বন্ধন উৎসব। কি জন্য? বঙ্গভঙ্গ রদের আন্দোলন হিসাবে, প্রতিবাদ হিসাবে। এবং কে চালু করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এই উৎসব পালিত হয় এবং এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবেও পালন করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 60 আছে, অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়? ঢাকায়। কে প্রতিষ্ঠা করে? নবাব সামিউল্লাহ এবং আগা খান এবং মহসিন উল মুলুক নেতৃত্বে, এই 3 জনের নেতৃত্বে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতার কালের প্রথম সভাপতি কে ছিল? আগা খান। এটা ছিল ইতিহাসের পার্টে আমরা 51 থেকে 60 কভার করলাম এবং ফার্স্ট পার্টেও আমরা 10টা হিস্ট্রি কোশ্চেন কভার করেছিলাম। ফার্স্ট পার্টটা কেউ যদি না দেখে থাকো, ফার্স্ট পার্টটা আগে দেখে নিও। ওখানে 50টা কোশ্চেন্স আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের সাথে অনেক অ্যাডিশনাল ইনফরমেশন কভার করা আছে, যাতে অলমোস্ট 70 থেকে 80টা কোশ্চেন কভার হয়েছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে, আমরা জিওগ্রাফির পার্টে আসবো। জিওগ্রাফির পার্টে কোশ্চেন নাম্বার 1 আছে, এখানে 61 নাম্বার কোশ্চেন, যে ক্ষেত্রফলের বিচারে ভারতের ক্ষুদ্রতম এবং বৃহত্তম রাজ্য দুটির নাম কি? ক্ষেত্রফলের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান এবং ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। এবং জনসংখ্যার বিচারে
বৃহত্তম হচ্ছে উত্তরপ্রদেশ এবং ক্ষুদ্রতম হচ্ছে সিকিম। ঠিক। নেক্সট হচ্ছে ম্যাকমোহন রেখা বা ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন কোন দুটো দেশের মধ্যবর্তী সীমানা নির্মাণ করে? সেটা হচ্ছে ভারত এবং চীন। ভারত এবং চীন, ভারত এবং চীনের মধ্যবর্তী রেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন, এবং ভারত এবং পাকিস্তানের মধ্যবর্তী রেখাকে বলা হয় র্যাডক্লিফ রেখা, এবং ভারত এবং আফগানিস্তানের মধ্যবর্তী রেখাকে বলা হয় ডুরান্ড রেখা। এখানে একটা কোশ্চেনের মধ্যে তিনটে কোশ্চেন আছে, র্যাডক্লিফ, ম্যানমোহন এবং ডুরান্ড। র্যাডক্লিফ হচ্ছে ভারত এবং পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ম্যাকমোহন হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড চায়না, অ্যান্ড তোমার ডুরান্ড লাইন হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। নেক্সট হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত, এটি কোন নদীর উপর অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত। কাবেরী নদী কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত, এবং এই জলপ্রপাতকে কেন্দ্র করে 1902 সালে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল। কোশ্চেন নাম্বার 64 হচ্ছে ভারতের কোন মৃত্তিকা রেগুন নামে পরিচিত? রেগুন নামে পরিচিত হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি। কোন চাষ ভালো হয় এই মৃত্তিকায়? তুলা চাষ ভালো হয়। এবং এতে কোন লাভা দ্বারা গঠিত? এটা ব্যাসাল্ট লাভা দ্বারা গঠিত দাক্ষিণাত্যের। ঠিক আছে, এই জন্য জলধারণ ক্ষমতা একটু বেশি। কোশ্চেন নাম্বার 65 হচ্ছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা বা হচ্ছে মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট কোনটি? ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে ভাকরা নাঙ্গাল প্রজেক্ট। এটি কোন নদীর উপর অবস্থিত? এটি হচ্ছে শতদ্রু নদীর উপর পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে নির্মিত, এবং এর জলাশয়টি গোবিন্দ সাগর নামে পরিচিত। গোবিন্দ সাগর, শতদ্রু নদী, ভাগরা নাঙ্গাল পরিকল্পনা, এটি হচ্ছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। ওকে, কোশ্চেন নাম্বার 66 হচ্ছে ভারতের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে বলা হয়? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। শিলিগুড়িকে চিকেন স্নেকও বলা হয়, চিকেন স্নেক করিডর, চিকেন স্নেক করিডর বলা হয়, কারণ শিলিগুড়ি শহর ক্রস করেই ভারতের উত্তর পূর্ব দিকে যাওয়া যায়। এবং শিলিগুড়িকে উত্তরবঙ্গের বাণিজ্যিক রাজধানীও বলা হয়, এবং ডুয়ার্স অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বলা হয় আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারকে হচ্ছে ডুয়ার্স অঞ্চলের প্রবেশদ্বার, এবং উত্তর পূর্বের প্রবেশদ্বার হচ্ছে শিলিগুড়ি। নেক্সট, সুন্দরবনকে কত সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? 1987 সালে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য এটিকে বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল। 1979 সালে এটাকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবেও ঘোষণা করা হয়। কোশ্চেন নাম্বার 68 হচ্ছে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বা সুগার বোল অফ ইন্ডিয়া বলা হয়? সুগার বোল অফ ইন্ডিয়া বলা হয় উত্তরপ্রদেশকে। ভারতে সবচেয়ে বেশি আখ উৎপাদিত হয় এবং আখ থেকেই সুগার তৈরি হয়, সেই জন্য উত্তরপ্রদেশকে সুগার বোল অফ ইন্ডিয়া বলা হয়, এবং ভারতের ইক্ষু গবেষণা কেন্দ্রটিও লখনৌতে অবস্থিত। কোশ্চেন নাম্বার 69 হচ্ছে উড়িষ্যার হীরাকুদ বাঁধটি কোন নদীর ওপরে গড়ে উঠেছে? হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে মহানদীর ওপর। হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে মহানদীর ওপর। এটি হচ্ছে ভারতের দীর্ঘতম মাটির বাঁধ, এবং এর মূল অংশের দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। কোশ্চেন নাম্বার 70 হচ্ছে ভারতের কোন শৈল শহরকে পাহাড়ের রানী বা কুইন অফ হিলস বলা হয়? পাহাড়ের রানী বলা হয় দার্জিলিং শহরকে, এবং দক্ষিণ ভারতের ক্ষেত্রে তামিলনাড়ুর উটিকে পাহাড়ের রানী বলা হয়। উত্তর ভারতের ক্ষেত্রে দার্জিলিং এবং দক্ষিণ ভারতের ক্ষেত্রে উটি। চলো নেক্সট সেকশনে যাওয়া যাক। নেক্সট সেকশনে আছে আমাদের পলিটি। পলিটির ফার্স্ট কোশ্চেন আছে ভারতের মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছিল এবং বর্তমানে কয়টি রয়েছে? মূল সংবিধান মানে যখন সংবিধান প্রথম প্রকাশিত হয়েছিল তখন কটি ছিল, এবং বর্তমানে অ্যামেন্ডমেন্টের পর কটি রয়েছে? মূল সংবিধানে ছিল 7টি, বর্তমানে আছে 6টি। একটা বাদ গেছে, সেটা হচ্ছে এইটা, অনুচ্ছেদ নম্বর 31। 1978 সালে 44 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বা অনুচ্ছেদ নম্বর 31কে মৌলিক অধিকার থেকে বার করে সাধারণ আইন হিসাবে প্রকাশ করা হয়েছিল। এখন আছে 6টি, আগে ছিল 7টি। 72 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে, মানে কতবার অ্যামেন্ড হয়েছে? সংবিধানের প্রস্তাবনাটি কতবার অ্যামেন্ড হয়েছে? মাত্র একবার। উত্তর হচ্ছে মাত্র একবার।
1976 সালে 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় 3টি শব্দ অ্যাড করা হয়। কোন 3টি শব্দ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে সোশ্যালিস্ট, নাম্বার 2 হচ্ছে সেকুলার, নাম্বার 3 হচ্ছে ইন্টিগ্রিটি। এই 3টে ওয়ার্ড সংবিধানের মধ্যে অ্যাড করা হয় 1976 সালের 42 নম্বর সংবিধান সংশোধনী আইনে। নেক্সট 73 নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি পদত্যাগ করতে হলে তার পদত্যাগপত্র কোথায় জমা দিতে হয়? রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার পদত্যাগপত্র জমা দেওয়া হচ্ছে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতির কাছে। উপরাষ্ট্রপতি এই পদত্যাগের কথা অবিলম্বে কাকে জানান? লোকসভার স্পিকারকে। কোশ্চেন নাম্বার 74 হচ্ছে, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? মানে জেনারেল ইলেকশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে 1951 থেকে 52 সালে। এটি হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট জেনারেল ইলেকশন বা লোকসভা ইলেকশন। লোকসভা ইলেকশন, এবং এটির মাধ্যমে ভারতের প্রথম লোকসভা গঠিত হয়েছিল এবং প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল জওহরলাল নেহরু। নেক্সট হচ্ছে, ভারতের জরুরি অবস্থা বা এমার্জেন্সি ঘোষণার ক্ষমতা কার কাছে রয়েছে এবং এটি কয় প্রকার? তো এমার্জেন্সি ঘোষণা করতে পারে একমাত্র রাষ্ট্রপতি। এবং কত প্রকারের এমার্জেন্সি হয়? 3 প্রকার। একটা কি তোমার ন্যাশনাল এমার্জেন্সি, একটা হচ্ছে দেখো জাতীয় জরুরি অবস্থা ন্যাশনাল এমার্জেন্সি অনুচ্ছেদ নম্বর 352 মানে আর্টিকেল নাম্বার 352। রাজ্যের সাংবিধানিক বিপর্যয়জনিত জরুরি অবস্থা, এটা হচ্ছে 365। এবং আর্থিক জরুরি অবস্থা, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, সেটা হচ্ছে আর্টিকেল 360। ন্যাশনাল, স্টেট, ফাইন্যান্সিয়াল 352, 356 অ্যান্ড 360। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে কে নিযুক্ত হয় এবং তার পদের মেয়াদ কত বছর? ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি নিযুক্ত করেন। তার পদের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই এবং রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর নির্ভরশীল। তো এবার সংবিধানের 76 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তিনি হলেন ভারতের সর্বোচ্চ আইনি আধিকারিক। কে? অ্যাটর্নি জেনারেল যে হয় ভারতের, সে হচ্ছে সর্বোচ্চ আইনি আধিকারিক। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের লোকসভার প্রথম স্পিকার বা অধ্যক্ষ কে ছিলেন? ভারতীয় লোকসভার প্রথম স্পিকার বা অধ্যক্ষ কে ছিলেন? সে ছিল হচ্ছে গণেশ বাসুদেব মাভালাঙ্কার, জিভি মাভালাঙ্কার। তিনি 1952 থেকে 1956 সালে মানে ফার্স্ট যে লোকসভার যে ক্যাবিনেট সেশন ছিল তখন তিনি দায়িত্ব পালন করেছিলেন। এবং প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমার, 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত। এবং বর্তমান স্পিকারকে ওম বিড়লা। বর্তমানে লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা। নেক্সট কোশ্চেন নাম্বার 78, ভারতের নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশনের সংবিধানের কোন অনুচ্ছেদ দ্বারা গঠিত? ইলেকশন কমিশন কোন সংবিধানের কোন অনুচ্ছেদ দ্বারা বা আর্টিকেল দ্বারা গঠিত? 324 নম্বর আর্টিকেল। সো 324 নম্বর আর্টিকেল হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সংসদ এবং রাজ্য আইনসভার সমস্ত নির্বাচন পরিচালনা করেন। পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন পরিচালনা করছে রাজ্য নির্বাচন কমিশন। আর যেটা সেন্ট্রালে সেটা হচ্ছে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সংসদ, রাজ্য আইনসভার সমস্ত নির্বাচন তেনারা পরিচালনা করেছে নর্মাল নির্বাচন কমিশন। এটা জেনারেল ইলেকশন কমিশন বলে এবং এটাকে স্টেট ইলেকশন কমিশন বলা হয়। নেক্সট, লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? যখন লোকসভা এবং রাজ্যসভার জয়েন্ট সেটিং হয় তখন সভাপতিত্ব করা হচ্ছে লোকসভা স্পিকার। এবং এটা কোন আর্টিকেল দ্বারা হয়? 108 নম্বর আর্টিকেল দ্বারা। এবং স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার এই দায়িত্ব পালন করেন। কোশ্চেন নাম্বার 80 হচ্ছে, কোন রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করান? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের যে হাইকোর্টের প্রধান বিচারপতি আছে সে। যেমন ধরো ওয়েস্ট বেঙ্গলের যে রাজ্যপাল হবে, গভর্নর হবে, তাকে শপথ বাক্য পাঠ করাবে মানে ওথ পাঠ করাবে তোমার কলকাতা হাইকোর্টের যে জাজ আছে, প্রধান বিচারপতি আছে, চিফ জাস্টিস আছে, সে। নেক্সট পার্টে আমরা অর্থনীতি দেখবো বা ইকোনমির কোশ্চেন দেখবো। ইকোনমির ফার্স্ট কোশ্চেন আছে, দেখো ভারতে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স কত সালে চালু হয় এবং এটা কোন ধরনের কর, মানে এটা কি রকমের ট্যাক্স? এটা হচ্ছে ফার্স্ট অফ অল ইনডাইরেক্ট ট্যাক্স, মানে ডাইরেক্টলি কারোর উপর লাগে না। এবং এটা চালু হয় 1 জুলাই 2017 সালে। এবং এটা কোন তোমার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যারা আসে 101 নম্বর অ্যামেন্ডমেন্টের দ্বারা এই আইনটি পাশ করা হয়। ওয়ান নেশন ওয়ান ট্যাক্সের স্লোগান দিয়ে এটি কার্যকর হয় 2017 সালে। নেক্সট,
ভারতে 1 টাকার নোটে কার সই থাকে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 টাকার নোটে কিন্তু আরবিআই গভর্নরের সাইন থাকে না। আরবিআই গভর্নরের সাইন বাকি সব নোটে থাকে, এবং 1 টাকার নোটের সাইন থাকে ভারতের সরকারের যে অর্থ সচিব বা ফাইন্যান্স সেক্রেটারি হয়, তিনি 1 টাকার নোটে সাইন করেন। এবং 1 টাকার নোট ছাড়া সমস্ত কয়েন ছাড়া বাকি সমস্ত নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের সাইন থাকে। ঠিক। নেক্সট, ভারতের সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন কোন কোন শস্যের ক্ষেত্রে সবচেয়ে সফল হয়েছিল? সফল হয়েছিল দুটি শস্যের ক্ষেত্রে, একটা হচ্ছে ধান, একটা হচ্ছে গম। 1960-এর দশকে উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের জন্য এই বিপ্লব ঘটেছিল, এবং ভারতে MS স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বা গ্রিন রেভলিউশনের ফাদার বলা হয়। ঠিক। নেক্সট হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হলে অর্থনীতির ক্ষেত্রে কোন শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি লাভবান হন? মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হলে মানে জিনিসের দাম বাড়লে সবচেয়ে বেশি লাভবান হয় যারা ঋণ নেয়, মানে যারা দেনা নেয়, ডেটার্স। মুদ্রাস্ফীতির ফলে তোমার টাকার দাম কমে যাচ্ছে, যার ফলে নির্দিষ্ট আয়ের মানুষ এবং ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হয়, মানে যারা ঋণ দিচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং যারা ঋণ নিচ্ছে তারা লাভবান হবে। ভারতে স্মার্ট মানি শব্দটি কিসের পক্ষে ব্যবহৃত হয়? ভারতে স্মার্ট মানি শব্দটি ব্যবহৃত হয় ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড, মানে প্লাস্টিক মানি হিসাবে। তো ব্যাংকিং লেনদেন সহজ এবং ক্যাশলেস করার জন্য এই ধরনের ইলেকট্রনিক কার্ড বা প্রযুক্তির ব্যবহারকে বোঝায় স্মার্ট মানি কনসেপ্ট। নেক্সট পার্টে আমরা দেখব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন আছে, কোন রঞ্জক বা পিগমেন্টের উপস্থিতির কারণে মানুষের ত্বকের রং নির্ধারিত হয়? তো মেলানিনের উত্তর হচ্ছে মেলানিন। মেলানিনের পরিমাণ বেশি হলে ত্বক কৃষ্ণবর্ণের মানে কালো, এবং কম হলে ত্বক শ্বেত বর্ণের মানে সাদা হয়। এটি অতি ক্ষতিকর সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। নেক্সট কোশ্চেন হচ্ছে, পরমাণুর নিউক্লিয়াস কোন কোন কণা দ্বারা গঠিত? মানে নিউক্লিয়াসের বেসিক পার্ট কি কি? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এবং ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ঘুরতে থাকে, তো নিউক্লিয়াসের পার্ট না ইলেকট্রন। ঠিক। তাহলে প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত মানে পজিটিভ চার্জ, এবং নিউট্রন হচ্ছে আধানহীন মানে নিউট্রালাইজড, কোনো চার্জ থাকে না, এবং ঋণাত্মক হচ্ছে ইলেকট্রন, মানে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জড। এগুলি নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে আবর্তন করে। রাইট। নেক্সট, এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সিলিন্ডারে মূলত কোন কোন গ্যাস থাকে? মানে এলপিজির ভেতর কোন কোন গ্যাস থাকে জেনারেলি? এলপিজির ভেতর প্রধান উপাদান হচ্ছে দুটো, একটা হচ্ছে বিউটেন, একটা হচ্ছে প্রোপেন। এবং গ্যাস লিক করলে সহজে বোঝা যায় তীব্র গন্ধযুক্ত ইথাইল মারক্যাপটান মেশানো হয়, সেই জন্য আমরা গ্যাস লিকের সময় যে গন্ধটা পাই সেটা ইথাইল মারক্যাপটানের জন্য। নেক্সট, গাড়ির রিয়ার ভিউ মিরর বা পিছনের গাড়ি দেখার আয়না কোন হিসাবের মানে কোন ধরনের দর্পণ? মানে দু রকমের দর্পণ আছে, একটা হচ্ছে কনকেভ আর একটা হচ্ছে কনভেক্স। এই দুটো দর্পণের ভেতর এটা হচ্ছে রিয়ার ভিউ মিররটা কোন টাইপের দর্পণ? উত্তর হচ্ছে উত্তল দর্পণ বা কনভেক্স মিরর। উত্তল দর্পণ সর্বদা সোজা এবং বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব তৈরি করে, যার ফলে চালক পিছনের একটি বিস্তীর্ণ অঞ্চল দেখতে পায়, সেই জন্য রিয়ার ভিউ মিররে সবসময় কনভেক্স মিরর ইউজ করা হয়। নেক্সট, ব্রোঞ্জ এটি কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি একটি সংকর ধাতু? তো ব্রোঞ্জের দুটো মেইন ধাতু হচ্ছে তামা এবং টিন। তামা এবং দস্তার মিশ্রণে তৈরি হয় হচ্ছে পিতল, এবং তামা এবং টিনের মিশ্রণে তৈরি হয় ব্রোঞ্জ। ঠিক। নেক্সট হচ্ছে, বংশগতিবিদ্যার জনককে মানে ফাদার অফ জেনেটিক্স কাকে বলা হয়? ফাদার অফ জেনেটিক্স বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। ঠিক আছে, গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। তিনি মটর গাছের উপর দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতির দুটি মূল সূত্র, পৃথকীকরণ এবং স্বাধীন বিন্যাস সূত্র আবিষ্কার করেছিলেন। কোশ্চেন নাম্বার লাস্ট কোশ্চেন হচ্ছে দেখো, সৌরশক্তির উৎস কি এবং সূর্য কোন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে? সূর্য হচ্ছে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে। নিউক্লিয়ার ফিউশন মানে সংযোজন, ফিউশন মানে যোগ করা। এই প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হয় এবং প্রচুর শক্তি নির্গত হয়। হাইড্রোজেন বোমাও এই নীতিতে তৈরি করা হয়। সূর্য হচ্ছে কোন প্রক্রিয়ায় কাজ করে? নিউক্লিয়ার ফিউশন। এতে কি হয়? হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হয়ে যায় এবং শক্তি নির্গত হয়। লাস্ট পার্ট দেখবো, দেখো আমরা জিকে এবং ওয়েস্ট বেঙ্গল, স্ট্যাটিক জিকে অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তো লাস্ট পার্টের ফার্স্ট কোশ্চেন দেখো, তো পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভাঙড়ের ধানগোলা বলা হয়? ধানগোলা বলা হতো ভারতের ধানগোলা, এটা ভারতের ধানগোলা হতো, ভারতের ধানগোলা বলা হতো
বর্ধমানকে। বর্ধমানে পূর্ব বর্ধমান যে জেলা আছে সেটাকে বলা হয় ভারতের ধানের গোলা। দামোদর অববাহিকার উর্বর পলিমাটির কারণে এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়, তাই একে পশ্চিমবঙ্গের অন্নভাণ্ডার এবং ভারতের ধানগোলাও বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন ভারতীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেছিলেন এবং কত সালে? নোবেল পুরস্কার লাভ করেছে সিভি রমন, স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমন 1930 সালে। এবং কি জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি? পদার্থবিদ্যায় আলোর বিকিরণ বা রমন এফেক্ট আবিষ্কার করার জন্য তিনি এই পুরস্কার পেয়েছিলেন। এই পুরস্কারের দিনটিকে 28শে ফেব্রুয়ারিকে এখনো জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে, ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিল? আমজাদ আলী খান যে বাদ্যযন্ত্র বিখ্যাত ছিল সেটা হচ্ছে সরোদ। সরোদ বাজানোর জন্য বিখ্যাত ছিল ওস্তাদ আমজাদ আলী খান। এবং বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিল হরিপ্রসাদ চৌরাসিয়া। এবং পণ্ডিত রবিশঙ্কর ছিল সেতার বাজানোর জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের প্রধান নদী কোনটি? তো রাঢ় অঞ্চলের প্রধান নদী হচ্ছে দামোদর নদী। দামোদর নদী হচ্ছে রাঢ় অঞ্চলের প্রধান নদী। ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন এই নদীতে বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল বলা হয়, কারণ হচ্ছে এতে অতিরিক্ত বন্যা হতো এবং বাংলার ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। দেখো নেক্সট কোশ্চেন, অজন্তা এবং ইলোরার গুহাচিত্র কোন রাজ্যে অবস্থিত? অজন্তা এবং ইলোরার গুহাচিত্র মহারাষ্ট্রে অবস্থিত। এগুলো ঔরঙ্গাবাদ বা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগর জেলায় অবস্থিত। অজন্তার গুহাগুলি মূলত বৌদ্ধ ধর্মের এবং ইলোরারগুলো হচ্ছে হিন্দু, বৌদ্ধ ও জৈন শিল্পকলার মিশ্র নিদর্শন। কোশ্চেন নাম্বার 98 হচ্ছে, প্রতি বছর কোন দিনটি ভারতীয় জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়? তো ন্যাশনাল ইউথ ডে বা যুব দিবস পালিত হয় কোন দিনটি? যুব দিবস হিসেবে পালিত হয় 12 জানুয়ারি। 12 জানুয়ারি কেন পালিত হয়? স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে। এবং 1985 সালে ভারত সরকার এই দিনটিকে প্রথমবার জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। দেখো নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালিত হয়? 21শে জুন। 21শে জুন পালিত হয় হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা দিবস। 2014 সালে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনসের কাছে সাধারণ সভায় ভারতের প্রস্তাব অনুমোদনের পর 2015 সাল থেকে এই দিনটি সারা বিশ্বে পালিত হয়ে আসছে। নেক্সট লাস্ট কোশ্চেন দেখো, বিখ্যাত ছৌ নৃত্য বা ছৌ ডান্স পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্যবাহী নিদর্শন? ছৌ নৃত্য হচ্ছে কোন জেলার নিদর্শন? পুরুলিয়া। এটা কিভাবে হয়? মুখোশ পরিহিত যুদ্ধ নৃত্য। এবং পুরুলিয়া ছাড়াও ঝাড়খণ্ডের সরাইকেল্লা এবং ওড়িশার ময়ূরভঞ্জে নিজস্ব ঘরানার ছৌ নৃত্য প্রচলিত রয়েছে। 2010 সালে এটি ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য মানে হচ্ছে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকায় স্থান পেয়েছিল। ঠিক আছে, এই হলো আজকের আমাদের 51 থেকে 100 পর্যন্ত পার্ট 2 এর কোশ্চেন্সগুলো আমরা কভার করলাম। এবং প্রত্যেক কোশ্চেনে দেখলাম অ্যাডিশনাল ইনফরমেশনগুলো, যেগুলো থেকে আরও একটা দুটো করে কোশ্চেন ইজিলি বানানো যেতে পারে। তো আমাদের এটা পার্ট 2 ছিল। তোমরা এই পিডিএফটা নিতে চাইলে নিচে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই চ্যানেলটা জয়েন করো। এবং অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। চলো, বাই।